আমন্ত্রণ এসটিভির প্রবাস সংবাদে। সঙ্গে আছি আমি সাবরিনা চৌধুরী। শুরুতেই জানাবো শিরোনাম। আইএমএফের শর্তে রেমিটেন্স করারোপের প্রস্তাব, উদ্বিগ্ন প্রবাসীরা। বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস কমার শঙ্কা বিশ্লেষকদের। জাতিসংঘ সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে 143 দেশের সাথে ভোট দিল বাংলাদেশ। প্রস্তাবের বিপক্ষে ছিল 9 দেশ আর ভোটদানে বিরত 25 দেশ। বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসীদের জন্য এনআইডি করা সহজ হচ্ছে। এখন থেকে তাদের এনআইডি করতে লাগবে না আর দ্বৈত নাগরিকত্বের সনদ। আইএমএফের শর্ত মানতে গিয়ে রেমিটেন্সের উপর কর মুক্ত সুবিধা প্রত্যাহার করে উল্টো করারোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। নতুন বাজেটে এমন প্রস্তাবনা আসবে, এতে ক্ষোভ জানিয়েছে প্রবাসী সংগঠনগুলো। তাদের মতে এমন সিদ্ধান্ত ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্সের প্রবাহ আশঙ্কাজনকভাবে কমে যাবে। আর অর্থনীতিবিদরা বলছেন, ডলার সংকট কাটাতে বৈধ পথে রেমিটেন্স আনতে যখন নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে, এমন সময় এই পদক্ষেপ নতুন সংকট তৈরি করবে। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বছর রপ্তানি থেকে আয় হয় 55 বিলিয়ন ডলারের কাছাকাছি, আর রেমিটেন্স থেকে আসে 20 বিলিয়ন ডলারের বেশি। কম বেশি এই 80 বিলিয়ন ডলারই বাংলাদেশের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি। পরিসংখ্যান বলছে 2022 সালে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল 2130 কোটি ডলার। 2023 সালে যা বেড়ে 2190 কোটি ডলার ছাড়িয়ে যায়। শতাংশের হিসেবে প্রবৃদ্ধি ছিল 3%। বৈধ পথে রেমিটেন্স আনতে করমুক্ত সুবিধার পাশাপাশি 2.5% ইনসেন্টিভ দেয়া সহ সরকারের নেয়া নানামুখী উদ্যোগে গেল 5 বছর ধরে প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত আছে। তবে আসছে বাজেটে প্রবাসী আয়ে কর অব্যাহতির সুযোগ প্রত্যাহার করে কর বসানোর প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এতে উদ্বিগ্ন প্রবাসী সংগঠনগুলোর নেতারা। আমাদের দৃষ্টিতে আমরা এজ এ প্রবাসী হিসেবে বলবো, আরও কিন্তু প্রণোদনা বাড়িয়ে দেওয়া উচিত। এখন এই প্রণোদনার বাদ দিয়ে ক্যান্সেল করে আবার যদি এটা ট্যাক্স বা একটা আয়কর বসায়, তাহলে তো প্রবাসীরা রেমিটেন্স পাঠানোর জন্য বিমুখ হয়ে যাবে। সেই কারণে কিন্তু দেশেরও ক্ষতি হবে এবং হুন্ডির যেটা লাইন অবৈধ পথে, ওইটা কিন্তু আরও তীব্র হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ব্যাংক টাকার মান জোর করে ধরে রাখার চেষ্টা করলেও বাস্তবতা ভিন্ন। আর তাই কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেয়া দামে ডলারের লেনদেন হচ্ছে না কোথাও। এমন পরিস্থিতিতে ইনসেন্টিভ প্রত্যাহার করে রেমিটেন্সকে আয় ধরে কর বসালে সংকুচিত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের একটি উৎস। ভর্তুকি দিয়েও যেখানে সরকার ওটাকে চাঙ্গা করতে পারছে না বা ওইটাকে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না, সেখানে যদি ট্যাক্স বসানো হয় সেখানে কি হবে এটা আপনি নিজেই বুঝতে পারেন। অর্থনীতিবিদরা বলছেন, দুর্বল রিজার্ভ, ডলারের বিনিময় হারে অস্থিতিশীলতার এই সময়ে এমন সিদ্ধান্ত নিলে বিপর্যয় নামবে জাতীয় অর্থনীতিতে। আমার মনে হয় যে এটা আমাদের জন্য আত্মঘাতী হবে যদি এরকম করি, যেখানে আমরা ইনসেন্টিভ দিচ্ছি এবং তাদেরকে কোয়ালিটেটিভ ইমপ্রুভমেন্টের জন্য প্রবাসীদেরকে এয়ারপোর্টে এনে তাদেরকে জামায় আদরে কিন্তু বাড়িতে পর্যন্ত পৌঁছে দেওয়ার এই ব্যবস্থাগুলি যখন সরকার এখন নিতে যাচ্ছে, সেখানে কিন্তু আবার ট্যাক্স বসাই দিলে কিন্তু এটা একটা মারাত্মক হবে। এই উৎসটাই বন্ধ হয়ে যাবে। করোনার সময় থেকেই বৈধ পথে রেমিটেন্সের ফ্লো বাড়াতে নানামুখী উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। তাই নতুন কোনো পলিসি নেয়ার আগে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেয়া হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সোহাগ কুমার বিশ্বাস, এসটিভি, চট্টগ্রাম। জাতিসংঘের সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে বাংলাদেশ সহ ভোট দিয়েছে 143টি দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় 9টি দেশ, আর ভোটদানে বিরত ছিল 25টি দেশ। নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদে এই প্রস্তাব উত্থাপিত হয়। প্রস্তাবে বলা হয়, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে নিরাপত্তা পরিষদে আবারও ভোটাভুটি হোক। পরে 143টি দেশের ভোটে প্রস্তাবটি পাশ হয়। গেল সপ্তাহে নিরাপত্তা পরিষদে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে এবং তাদের পূর্ণ সদস্যপদ দেওয়ার একটি প্রস্তাব উত্থাপিত হয়। তবে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ভোটের কারণে প্রস্তাবটি গৃহীত হয়নি। এরপর ফিলিস্তিনিকে স্বীকৃতি এবং পূর্ণ সদস্যপদ দিতে নিরাপত্তা পরিষদে আবারও
ভোট আয়োজনের জন্য সাধারণ পরিষদে প্রস্তাব তোলা হয়। আর এই প্রস্তাবের পক্ষে জাতিসংঘের সদস্যভুক্ত 4 ভাগের 3 ভাগ দেশ ভোট দেয়। ফিলিস্তিনি এখন থেকে সাধারণ পরিষদে প্রস্তাব উত্থাপন, সমর্থন এবং সংশোধন করতে পারবে। সেই সঙ্গে ফিলিস্তিনি প্রতিনিধি এখন থেকে সদস্য দেশগুলোতে আসনে বসতে পারবেন এবং ফিলিস্তিনি সক্রিয়ভাবে অধিবেশনে অংশগ্রহণ করতে পারবে। এছাড়া বিশ্বের বেশিরভাগ দেশ যে ফিলিস্তিনের পক্ষে রয়েছে সেটি এই ভোটের মাধ্যমে আবারও প্রকাশ পেয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশিদের জন্য এনআইডি করা সহজ হচ্ছে। এখন থেকে তাদের জন্য এনআইডি করতে দ্বৈত নাগরিকত্ব সনদ লাগবে না। প্রবাসীদের এনআইডি সেবা দিতে মাঠ কর্মকর্তাদের 8টি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশনের অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। সম্প্রতি এনআইডির সহকারী পরিচালক মোহাম্মদ সরওয়ার হোসেন সই করা এক পরিপত্রে এ তথ্য জানান। এনআইডি শাখা জানিয়েছে, প্রবাসে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকার নাম অন্তর্ভুক্তি কার্যক্রম সহজ করতে ও মাঠ পর্যায়ে সব অফিস থেকে বিড়ম্বনা মুক্ত সেবা নিশ্চিত করতে নির্বাচন কমিশন কয়েকটি নির্দেশনা দিয়েছে। সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে। সকালে সৌদি আরব থেকে জাহাজটি বাংলাদেশে আসে। জাহাজের মালিকপক্ষ KSRM গ্রুপের ফোকাল পারসন মিজানুল ইসলাম জানান, জাহাজটি বাংলাদেশের জলসীমায় এলেও চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছাবে সোমবার বিকেলে। সেখানে কিছু পণ্য খালাসের পর আসবে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে। সেখান থেকে বার্থিং পাওয়ার পর জাহাজ বন্দরে জেটিতে নোঙর করবে। তবে নাবিকরা জাহাজের সাথেই জেটিতে আসবেন নাকি কুতুবদিয়ায় নেমে যাবেন সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। আইএমএফের শর্তে রেমিটেন্সে করারোপের প্রস্তাব, উদ্বিগ্ন প্রবাসীরা, বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস কমার শঙ্কা বিশ্লেষকদের। জাতিসংঘ সাধারণ পরিষদের স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে 143 দেশের সাথে ভোট দিল বাংলাদেশ। প্রস্তাবের বিপক্ষে ছিল 9 দেশ আর ভোটদানে বিরত 25 দেশ। বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসীদের জন্য এনআইডি করা সহজ হচ্ছে। এখন থেকে তাদের এনআইডি করতে লাগবে না দ্বৈত নাগরিকত্বের সনদ। এই ছিল এসিটিভির প্রবাস সংবাদ। এসিটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।